সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মৌসুমী আক্তার। আর শুরুতে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস, 2 ঘন্টা লেনদেনে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 10.85 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,706 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি 0.52 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2066 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি 2 ঘন্টা লেনদেনে 1.61 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1309 পয়েন্টে। মোট লেনদেন 491 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 117টি কোম্পানি, দর হারিয়েছে 98টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 130টি কোম্পানি, দর হারিয়েছে 102টি। এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 11টি ফান্ড, দর হারিয়েছে 11টি ফান্ডের দর। এই ছিল ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর 2 ঘন্টা লেনদেন শেষে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত দিয়ে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে যে কোনো অপারেটর থেকে। পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আমরা যেমনটি দেখছিলাম পুঁজিবাজার ঊর্ধ্বগতিতেই চলছে এবং আমরা এই নতুন বছরে 3টি মাস প্রায় অতিবাহিত করছি এবং আমরা 3 মাসেই দেখেছি পুঁজিবাজার খুব ভালো অবস্থানে গিয়েছে এবং 1000 কোটি টাকার ঘরেও আমরা লেনদেন দেখেছি। তো বর্তমানে এই বাজার পরিস্থিতি নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আমার মনে হয় বাজার পরিস্থিতি বেশ ইতিবাচক, বিশেষ করে টার্নওভার যে বেড়েছে এটা বেশি ইতিবাচক হিসেবে দেখছি। কারণ টার্নওভার না বাড়লে যে বাজারের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কোম্পানিগুলো আছে বা মার্কেট ইন্টারমিডিয়েট আছে তারা খুব সমস্যায় ছিল, তাদের আর্থিক সমস্যায় ছিল। কারণ টার্নওভার না বাড়লে তাদের আসে না, বোনাস আসে না, কমিশন আসে না, এবং কমিশন না আসলে তাদের পক্ষে ইনস্টিটিউশন চালানো মুশকিল। তো সেই পরিস্থিতি থেকে আমার মনে হয় একটা উত্তরণ ঘটেছে এবং এর থেকে আরও বোঝা যায় যে আমাদের যারা ইনভেস্টর তাদের কিছুটা আস্থা মোটামুটি বাজারে ফিরে এসেছে। এর সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমি বলবো যে এখন বাংলাদেশের পুঁজিবাজারগুলোতে যে পি রেশিও আছে এটা খুবই অ্যাকসেপ্টেবল রেশিও, এটা আরও বাড়লেও অসুবিধা নাই। তবে এর সাথে এটাও মনে রাখতে হবে যে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের পুঁজিবাজার পি রেশিওটা এখনও কম। সে কারণে কিন্তু অ্যাভারেজ পি রেশিওটা কম আছে। কিন্তু যদি আর্থিক বাজার, ব্যাংক এগুলো বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে পুঁজিবাজার পি রেশিওটা কিন্তু অনেক উপরে থাকবে। এবং বর্তমান বাজারের যে পরিস্থিতি সেটাকে আমি এই দুটো সেক্টর বাদ দিয়ে আমি যেটা বললাম ব্যাংকিং সেক্টর বা আর্থিক সেক্টর, এটা বাদ দিয়ে যে বাজারে যে পরিস্থিতি আছে এটাকে আমি মনে করি না যে এটা কোনো আন্ডার ভ্যালুড মার্কেট। সুতরাং যখন 4,500 ছিল ইন্ডেক্স ছিল তখন বাজারে বিনিয়োগ করা যতটা নিরাপদ ছিল, এখন 5,600 বা 5,700 যখন আমি বিনিয়োগ করব তখন কিন্তু বাজারে ঝুঁকির পরিমাণ বাড়ছে। যতই দাম বাড়বে ততই আমার ঝুঁকির পরিমাণটাও বাড়বে। সুতরাং এখন কিন্তু সময় এসেছে যে কোনো জায়গায় জানা প্রকারে বিনিয়োগ করলে আমার প্রচণ্ড ঝুঁকি থাকতে পারে। সুতরাং দেখে শুনে বুঝে ফান্ডামেন্টাল রাইটস দেখে, ইতিহাস দেখে তারপরে বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করেন এই উপদেশটা আমি দেব। বাজার খুবই ভালো, ইতিবাচক, এখান থেকে প্রফিট আসতে পারে, কিন্তু খারাপ শেয়ারে বিনিয়োগ করলে ঝুঁকির পরিমাণও কিন্তু আগের চাইতে। আচ্ছা, আমরা পুঁজিবাজার নিয়ে আরো আলোচনা করব। আমাদের একটা বিরতির সময় হয়েছে, 40 সেকেন্ডের একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে, আবারও ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন বিনিয়োগকারীদেরকে বুঝে শুনে বিনিয়োগ করার কথা, কারণ এখন বর্তমানে বাজার ভালো পরিস্থিতি আছে। আমরা একটু বাজারের দিকে যদি আবার যাই, যেমন এখন হচ্ছে বর্তমানে প্রাক বাজেট নিয়ে আলোচনা চলছে। তো আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে পুঁজিবাজারের জন্য প্রতি বছর কিছু থাকছে, আবার কোনো সময় থাকছে না।
তো আপনার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে এই বিষয়ে, যে এই বাজেট নিয়ে কি আসলে পুঁজিবাজার ভালোর দিকে আগানো সম্ভব, বা এবার এই বছরে পুঁজিবাজারে বাজেটে কি থাকবে পুঁজিবাজারের জন্য? কি থাকবে এটা আমি বলতে পারি না, এটা সরকার বলতে পারে। আহ, আমি এইটুকু বলবো যে এই বাজেট নিয়ে পুঁজিবাজারের ব্যাপারে অযথা একটা কথাবার্তা শুরু হয় প্রতি বছর। অযথা এটা নিয়ে ওঠানামা করে ইন্ডেক্স। আসলে আমাদের মতো দেশের পুঁজিবাজারে বাজেটটা কি? একটা সরকারের পরবর্তী বছরের আয় ব্যয়ের একটা হিসাব। হিসাব। কত টাকা আমার আয় আসবে, কত টাকা ব্যয় করব, কতটুকু ইনফ্লেশন আমি অ্যালাউ করব, কতটুকু ডিপোজিট ফাইন্যান্সিং করব, এটার হিসাব। এবং তার জন্য কিছু আইনের পরিবর্তন করতে হয়, বিশেষ করে ট্যাক্স লতে কিছু পরিবর্তন করতে হয়, যে ইনকাম ট্যাক্স ল বা কাস্টমস বা ভ্যাটে হয়তো বা কিছু পরিবর্তন আসতে পারে, কারণ সরকার সেই আরো যদি হয়ে মানে রেভিনিউ আহরণ করতে চায়, সেখানে আইনের কিছু পরিবর্তন এটাই হতে জানতে পারে। চাচ্ছিলাম যে পুঁজিবাজারের জন্য কি রাখা তো উচিত। এখানে পুঁজিবাজারের সঙ্গে এটার খুব সরাসরি কোনো সম্পৃক্ততা আমি দেখি না। এবং পুঁজিবাজার খুব একটা লাভবান হয়ে যাবে বা খুব একটা ক্ষতি হবে এমন কিছু বাজেটে থাকার কথা নয়। এবং আমার মনে হয় বিনিয়োগকারীরা বাজেট সম্পর্কে একটু কম চিন্তা করলেই ভালো। বাজেটে এমন কিছুই থাকে না যেটা পুঁজিবাজার পুঁজিবাজারের জন্য ক্ষতিগ্রস্ত ভালো হবে, হবে। বা বাজেটে এমন কিছুই থাকে না যে পুঁজিবাজার চাঙ্গা হয়ে যাবে। তো বাজেটটা একটু বাদ দিয়ে কথাবার্তা বললে আমার মনে হয় ভালো। ভালো হয়। তবে কর্পোরেট রেটের স্ট্রাকচারটা আমার মনে হয় আরও কমা দরকার, যেটা 35% 25% আছে। এই 35% থেকে হয়তো কমলে ওভারঅল আমাদের কর্পোরেট সেক্টরটার একটা উন্নতি ভালো হতে হবে। পারে, এবং বিনিয়োগ পরিস্থিতির, প্রাইভেট সেক্টর বিনিয়োগ পরিস্থিতির একটা উন্নতি হতে পারে। আমরা সরকারের কিন্তু বিভিন্ন সময় ঘোষণা শুনে থাকি। গতকাল আমরা শুনেছি যে তাদের যে বড় বড় প্রকল্পগুলো আছে, মেগা প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে পুঁজিবাজার থেকে টাকা তুলে তারা বাস্তবায়ন করতে চায়। এটা আসলে কতটুকু যুক্তিকর বলে আপনার কাছে মনে হয়, বা কতটুকু সম্ভব এটা বাস্তবায়ন করা? আমি এটা ঠিক বুঝতে পারি না, যারা এটা বলেন ওনারা ঠিক কি বলতে চান, এই জিনিসটা আমি বুঝতে পারি না। কারণ এক হতে পারে যে একটা কোম্পানি করে আমি একটা ব্রিজ করলাম, যে পদ্মা নদীর মতো একটা পদ্মা সেতুর মতো একটা ব্রিজ করলাম, বা আহ, একটা বড় ধরনের একটা মেগা প্রজেক্ট করলাম আমি, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। তো সেখানে একটা কোম্পানি করতে হবে, তাহলে সেখানে স্পন্সরশিপ লাগবে। এবং পুঁজিবাজার থেকে কত টাকা তোলা সম্ভব? 20%, 30%, এর বেশি তো নয়। বাকিটা তো স্পন্সরকে দিতে হবে, স্পন্সরকে দিতে এক হবে। নম্বর। দুই নম্বর হচ্ছে এই সমস্ত মেগা প্রজেক্টে যে বিনিয়োগ হবে, এইটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতেই 5-7 বছর যাবে। তারপরে এটাকে ব্রেক ইভেনে এসে লসটা কভার করে তারপরে এখানে প্রফিট দিতে দিতে আমার মনে হয় 15 বছরের মধ্যে সম্ভব নয়। তো একটা লোক এখন বিনিয়োগ করে সে কি ডিভিডেন্ডের জন্য 15 বছরের জন্য অপেক্ষা করবে? তো এটা আমি ঠিক কি বলতে চাচ্ছি বুঝতে পারছি না আমি। এখন হতে পারে বন্ড ছাড়বে, কিন্তু বর্তমানে আমাদের এমনিতেই ব্যাংকে ট্রেজারি রেটে, ট্রেজারি বন্ড রেট এত কম অনেক কম। যে এমনি যদি আমরা বাজারে কোনো প্রজেক্টের জন্য যদি বন্ড ছাড়ি, লং টার্ম বন্ড, সেটার যে ইন্টারেস্ট রেট হবে, সেই ইন্টারেস্ট রেটের দিয়ে বন্ড ছাড়ার আমার কোনো যুক্তি আছে এই বলে মনে ব্যাপারটা হয় না। নিয়ে আলোচনা আপনার সাথে করব যে গতকাল অর্থমন্ত্রী বলছিলেন যে শেয়ার বাজারের শেয়ার বা বন্ড ইস্যুর মাধ্যমে তারা টাকাটা তুলতে চান শেয়ার বাজার থেকে। কিন্তু আমরা কিন্তু দেখি যে আমাদের শেয়ার বাজারে অ্যাসেট বলতে আমরা শুধু শেয়ারই দেখি, শেয়ার বা স্টককে দেখি, বন্ড কিন্তু আমরা তেমনটা দেখি না। তো এই জায়গাটাকে শক্তিশালী করা দরকার না? না না, বন্ড তো অবশ্যই শক্তিশালী করা দরকার, কিন্তু বন্ডের মার্কেটটা কিন্তু বহু চেষ্টা করেও এখনো করা যায়নি। উনি কিভাবে করবেন বা সরকার কি চিন্তা করছে এটা আমার জানা নাই। সুতরাং এখানে আমার মন্তব্য করা খুব কঠিন। তবে আমি মনে করি যে শুধুমাত্র একটা বন্ড মার্কেট ডেভেলপ করে সেটাতে ইনফ্রাস্ট্রাকচার করলে দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার। কারণ বন্ডের উপরে ভালো রকম একটা ইন্টারেস্ট রেট থাকতে হবে। সেই ইন্টারেস্ট রেট দিয়ে দীর্ঘমেয়াদী প্রজেক্ট বানানো, এটা এটা অর্থনৈতিক দিক থেকে খুব যুক্তিসঙ্গত নয়।
আমরা কিন্তু পাশাপাশি দেখছি যে দীর্ঘদিন ধরে কোনো বহুজাতিক কোম্পানি, ভালো কোম্পানিগুলো বাজারে তালিকাভুক্ত হচ্ছে না। তো কিভাবে তাদেরকে বাজারমুখী করা যায়, আপনার পরামর্শ জানতে চাচ্ছি। বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত কেন হবে, ফার্স্ট প্রশ্ন আমার। দুটো কারণে হবে না, সহজে হতে চাইবে না। একটা কারণ হলো যে তাদের তো অর্থের প্রয়োজন নেই। অর্থের প্রয়োজন না হলে তারা কেন এখানে আসবে? পুঁজিবাজারে আসবে, আমার অর্থের প্রয়োজন, পুঁজিবাজার থেকে অর্থ তুলবো, সেই অর্থ দিয়ে আমি এক্সপানশন করব আমার প্রজেক্ট, এই জন্য তো আসবে। তো আমার যদি প্রজেক্ট এক্সপানশন করার দরকার না হয়, আমি যদি আর আর বিনিয়োগে বা আরও এক্সপানশনে না যাই, আমার যেরকম আছে এরকমই থাক। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব, আমাদের একটা বিরতির সময় হয়েছে। একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে। পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আমরা আবারও আলোচনায় ফিরছি। বিরতিতে যাবার আগে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম বহুজাতিক কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের করণীয়। আমি সংক্ষেপে এইটুকুই বলবো, বহুজাতিক কোম্পানি যদি অর্থ প্রয়োজন না হয়, যদি তারা এক্সপানশনে না যায়, তাহলে তো অর্থ প্রয়োজন হচ্ছে না। তো মানুষ পুঁজিবাজারে যায় অর্থ সংগ্রহের জন্য। যদি অর্থ প্রয়োজন না হয়, তাহলে তো পুঁজিবাজারে যাবে না। দ্বিতীয়ত, এই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি খুব হাই রেটে ক্যাশ ডিভিডেন্ড দেয়, 200%, 300%, 400% ক্যাশ ডিভিডেন্ড দেয়। ফলে তাদের পক্ষে এই ডিভিডেন্ডের যে কস্ট, সেটা অনেক হাই দেন ব্যাংক ইন্টারেস্ট। সুতরাং তাদের জন্য ব্যাংক ইন্টারেস্ট ইজ প্রবাবলি লেস এক্সপেন্সিভ দেন গিভিং ডিভিডেন্ড বাই গোয়িং টু স্টক মার্কেট। এটাও একটা কারণ। আমরা যদি এডিপির দিকে একটু নজর দিই, যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ব্যয় সহ সব মিলিয়ে এডিপির আকার হচ্ছে এখন 1,19,296 কোটি টাকা। কিন্তু চলতি অর্থ বছরে আমরা 8 মাস অতিবাহিত করলাম, সেক্ষেত্রে এখন পর্যন্ত মাত্র 25% খরচ হয়েছে এর থেকে, আর মাত্র 4 মাস বাকি আছে। এবং আমরা যদি একটু পিছনের দিকেও তাকাই, গত 4 বছরে প্রথম 8 মাসের মধ্যে কখনোই 40% বেশি এডিপি বাস্তবায়ন হয়নি। এটার কারণ কি? এটার কারণ বহুবিধ। আমাদের ক্যাপাসিটি প্রবলেম। আমাদের কিন্তু এডিপি বাস্তবায়নে অর্থ সমস্যা মূল সমস্যা নয়, ক্যাপাসিটি প্রবলেম। এবং এমন সমস্ত প্রজেক্ট নেওয়া হয় বিভিন্ন কারণে, সবসময় অ্যাজ না, চিরদিনই। বিশেষ করে অর্থনৈতিক কারণে বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া হয়, যেগুলো ইমপ্লিমেন্ট করা শেষ পর্যন্ত যায় না। আর আমাদের বাজেটে সবসময় দুটো সমস্যা লেগে থাকছে ইদানিং। একটা হচ্ছে সবসময় প্রায় যে কোনো দিনই এডিপি ইমপ্লিমেন্ট করা যায় না। আমি খুব কমই দেখেছি, 1 বছর বোধহয় করা গিয়েছিল। এছাড়া গত 15-20 বছর 25 বছরের মধ্যে আমি এডিপি ইমপ্লিমেন্ট করা গেছে এটা দেখতে পাইনি। শুধু গভর্নমেন্ট মাস্ট ডু সামথিং অ্যাবাউট ইট। সমস্যাটা কোথায় সবাই কিন্তু আমরা জানি সমস্যাটা কোথায়, কিন্তু এর সমাধানে কেউ এগিয়ে আসে না। আর 2 নম্বর সমস্যা বাজেটে দেখা যাচ্ছে ইদানিং, সেটা যে আমরা যে রেভিনিউ কালেকশনের টার্গেট করছি সেটাও আমরা করতে পারছি না। তো এই দুইটা জিনিসে আমার মনে হয় বাস্তবমুখী হওয়া উচিত, যে এডিপি দিয়ে আমি কত খরচ করতে পারবো, এটা করতেই হবে। সেকেন্ডলি, আমি রেভিনিউ কত আদায় করতে পারবো, যেটা টার্গেট ধরবো, এটা করতেই হবে। উচ্চ ফেলাসে হবে দুটোই, কিন্তু এমন উচ্চ ফেলাসে হওয়া উচিত না যেটা আমার অকার্যকর, বাস্তবায়ন করাও সম্ভব হবে না, বাস্তবায়ন করা আদৌ সম্ভব নয়। এটা করা উচিত। আচ্ছা, আমরা গতকাল অর্থমন্ত্রীর আরো একটা বক্তব্য শুনছিলাম, সেখানে তিনি তার দুটো সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রথমত তিনি বলছিলেন যে মূলধন ঘাটতি পূরণে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোকে আপাতত বাজেট থেকেই টাকা দেওয়া হবে। এটা আসলে কিভাবে সম্ভব? আর দ্বিতীয়ত তিনি বলছিলেন যে বেসিক ব্যাংকে তারা আলাদা করে দেখতে চান, অন্য কোনো ব্যাংকের সাথে তারা তুলনা করতে চান না। এটা কেন? এটা মাননীয় অর্থমন্ত্রী এটা কেন বলেছেন উনি ভালো বুঝবেন, কারণ আমার চাইতে ওনার কাছে ইনফরমেশন অনেক বেশি আছে। তবে আমি মনে করি বাইরে থেকে, উইদাউট এনি ইনসাইড ইনফরমেশন, যে আমাদের যে টাকাগুলো চলে গেছে, মানে লুটপাট হয়ে গেছে বলবো আমি, সেগুলো মূলত সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বোধহয় রূপালী ব্যাংক সম্ভবত, এইসব ব্যাংক থেকে। এবং এই টাকাগুলো রীতিমতো লুটপাট করে নিয়ে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা, দু একটা টাকার হাজার হাজার কোটি টাকা। এবং এদের কারো তেমন কোনো বিচার, কারা রেসপন্সিবল, কে হলো, কে নিয়ে গেল, সেরকম একটা ট্রান্সপারেন্ট বিচার পদ্ধতি বা অ্যাকুইজিশন বা কি এদের রিপোর্ট, তদন্তের রিপোর্টে কি এসছে, এসবও আমরা খুব ভালোভাবে জানি না। এখন এর ফলে এই যে হাজার হাজার কোটি টাকা এই ব্যাংকগুলো থেকে চলে গেছে, এর ফলে এদের ক্যাপিটাল নাই।
ক্যাপিটাল শর্টফল পড়েছে। এখন করছে কি গভর্নমেন্ট এখন সরকারি ফান্ড থেকে এটাকে রিক্যাপিটালাইজ করার জন্য অর্থ বরাদ্দ করবে হয়তোবা, মাননীয় অর্থমন্ত্রী হয়তো এটাই বুঝিয়েছেন। তো ঠিক আছে, এটা তো করতেই হবে, আর কোনো উপায় নাই। কারণ যাদের ডিপোজিটের টাকা, ডিপোজিটরকে দিতে হবে তো একটা, বিশেষ করে যেগুলো ন্যাশনালাইজ ব্যাংক, সেই জন্য অর্থায়নের প্রয়োজন আছে। বাজেটে এটা তার প্রভিশন করা উচিত এবং জানানো উচিত কত প্রভিশন করা হয়েছে এই জন্য। বাট দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন ইজ যে সরকারি ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাবে, আর করদাতাদের অর্থ থেকে, সরকার রিক্যাপিটালাইজ করা মানে করদাতাদের অর্থ থেকে রিক্যাপিটালাইজ করা। ব্যাংকগুলোর কিছু সংখ্যক লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবে, আর বাংলাদেশের সাধারণ জনগণ তাদের করের টাকা দিয়ে সেইটা রিক্যাপিটালাইজ করবে। এই পজিশনটা অ্যাকসেপ্টেবল নয়, সেটা যে কোনো ব্যাংকের ক্ষেত্রেই হোক না কেন। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আলোচনায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।